মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। আমি অনন্যা চলে এসেছি প্রতিদিন 10 মিনিট অনন্যার সাথে টিভি শো নিয়ে। এক্ষুনি আমাদের কাছে খবর এসে পৌঁছেছে যে শহরে দিনে দুপুরে একজনের বাড়িতে চলল গুলি। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে পুলিশের গাড়িও সেখানে উপস্থিত ছিল। পুলিশের গাড়ির ড্রাইভারের ওপরও হামলা হয়েছে। 4 জন লোক বাইক নিয়ে এসে হামলা করেছে, এমনটাই আশেপাশের লোকেরা বলেছে। তবে দুষ্কৃতীরা এখনো পর্যন্ত ধরা পড়েনি। আমরা আরো কিছু খবর জোগাড় করার চেষ্টা করছি, অবশ্যই আপনাদের জানাবো। ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। গোয়েন্দা মানে কি শুধুই রহস্যের সমাধান করা? অপরাধীকে সঠিক প্রমাণের ভিত্তিতে ধরিয়ে দিয়ে পুলিশের মতো নিজের কৃতিত্ব অর্জন করা? নাকি মাঝে মাঝে এমনই কোনো অপরাধের পিছু নিতে গিয়ে গোয়েন্দাকে পড়তে হয় এক অদ্ভুত কোনো বিপদের সামনে? সেই বিপদ এমন হতে পারে যাতে গোয়েন্দার প্রাণের সঙ্গে সঙ্গে বিপদ নেমে আসতে পারে তার পরিবারেরও। গোয়েন্দা যেন সবসময় নিজের জীবন হাতের মধ্যে নিয়ে তার কাজ করে যায়, অথচ সেই অপরাধী সংগঠন যদি এত বড় হয় যা ছড়িয়ে রয়েছে আমাদের চারপাশে এখানে ওখানে, অথবা তাদের সাথে মিশে রয়েছে রাজনীতি, আইন, এমনকি আরও অনেক কিছু, তবে তাদের বিরুদ্ধে লড়াই করাটা বড় একটা সহজ কাজ নয়, সে যত বড়ই গোয়েন্দা হোক না কেন। আমাদের আজকের গল্পের গোয়েন্দা গোবর্ধন এমনই এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। তবে গোবর্ধন কি পারবে নিজের সঙ্গে সঙ্গে তার পরিবারকে রক্ষা করতে? নাকি এতদিন ধরে অনেক রহস্যের সমাধান করে আসা গোবর্ধন এই প্রথমবার হেরে যাবে বাহু শক্তির কাছে? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখক শ্রী সুকান্ত দাসের কলমে গোয়েন্দা গোবর্ধন সিরিজের দ্বিতীয় গল্প, গোয়েন্দা সংকটে। রাতের অন্ধকারে গোবর্ধন বাবুর সঙ্গে আমি, দাসবাবু আর পুলিশের কয়েকজন আস্তে আস্তে অন্ধকারে পা ফেলে এগিয়ে চলেছি। বারবার মনে হচ্ছে গোবর্ধন বাবুর সঙ্গে এখন না এলেই বোধহয় ভালো হতো, কিন্তু ওই যে এমন একটা রাতের অ্যাডভেঞ্চারে গোবর্ধন বাবু যাবেন অথচ আমি বাড়িতে বসে থাকবো, এটা কেমন যেন ঠিক মেনে নিতে পারছিলাম না। দাসবাবু আস্তে আস্তে বললেন, গোবর্ধন বাবু, এবার ব্যাপারটা খুব বাড়াবাড়ি হচ্ছে। ওদের জায়গায় ঢুকে যদি কাজটা করতেই হবে, ওদের কাউকে ধরতে গেলে সুযোগটা তো আমাদের নিতেই হবে। তাছাড়া শুনেছি ওদের বেশিরভাগ লোক এখন বাইরে আছে কোনো একটা কাজে, তাই এখানে লোকজন খুব একটা বেশি নেই। আমরা এসেছি মুম্বাই ডকের কাছে। ডকের কাছে আজ রাতে একটা মাল আসার কথা রয়েছে, সেটাই ধরার জন্য আমাদের আজকের এই অভিযান। গোবর্ধন বাবু আগেই বলেছিলেন, পুলিশের মধ্যে যেমন অপরাধীদের চর রয়েছে, তেমনি অপরাধীদের মধ্যেও গোবর্ধন বাবুর চর রয়েছে। তাদের মারফতই খবরটা সকালেই তিনি পেয়েছেন। আমরা তো অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছি, কিন্তু কিছু হচ্ছে না তো গোবর্ধন বাবু। আর একটু অপেক্ষা করতে হবে। যার কাছে আমার এসব শেখা তিনি সবসময় বলতেন, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে সঠিক সময়ের জন্য। সঠিক সময় না হলে কিছুই হয় না। ধৈর্য ধরতে ধরতে আমরা প্রায় কিন্তু ঘন্টাখানেকের বেশি এখানে রয়েছে। এমন সময় হঠাৎ করে পেছনের দিক থেকে একটা কথা ভেসে এলো, এই কে এখানে? সঙ্গে সঙ্গে একটা আলো এসে পড়লো আমাদের উপর, আর ঠিক সেই মুহূর্তেই একটা ছোট লঞ্চ এসে ঢুকছিল ডকের কাছে। ছেলেটা চিৎকার করে উঠতে যাবে তার আগেই গোবর্ধন বাবুর নির্দেশে গুলি গিয়ে লাগলো তার পায়ে। তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো বটে, কিন্তু সেটা আগের মতো মনে হলো না। সঙ্গে সঙ্গে ডকের বুক থেকে পায়ের শব্দ শোনা গেল। গোবর্ধন বাবু বললেন, তাড়াতাড়ি যেতে হবে, ওই লঞ্চটাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। গোবর্ধন বাবুর নির্দেশে কয়েকজন পুলিশ এগিয়ে চলল সেই দিকে। দাসবাবু আর আমি রইলাম এখানে। তারপরেই গুলির শব্দ ভেসে এলো। আমরা ডকের কাছে বড় বড় বাক্সের আড়ালে চুপ করে লুকিয়েছিলাম। লোকটাকে দাসবাবু ততক্ষণে বেঁধে ফেলে, কিন্তু ওই দিকে গুলির শব্দ চলতেই লাগলো। লঞ্চের দিক থেকে গুলি ভেসে আসতে লাগলো। তারপর বুঝতে পারলাম লঞ্চটা ডক ছেড়ে চলে যাচ্ছে।
ততক্ষণ এই 2-3 জনের একটা দল আমাদের কাছে এসে পড়েছে। রিভলভার তুলে একজন মুখে আলো ফেলে বলল, একদম না, একদম নড়াচড়ার চেষ্টা করবি না। আমাদের ডকে এসে আমাদের উপর হামলা, তোদের একটাকেও আর জ্যান্ত এখান থেকে ফিরতে দেবো না। এটা কিন্তু ঠিক করছো না। আমরা পুলিশের লোক, তেমন কিছু হলে। চুপ, একদম চুপ। তোদের পুলিশকে আমি ভয় পাই না। আমাদের মাথার ওপর কার হাত আছে জানিস? নীলেশ রেড্ডি। নীলেশ রেড্ডি আমাদের বাপ। তোদের মতো চুনোপুটি পুলিশকে সে পায়ের তলায় পিষে মারতে পারে, দেখবি। কিন্তু লোকটা কিছু করতে পারল না। তার আগেই গুলি ছুটে এলো ওদের দিকে। ওরাও পেছনের দিকে ঘুরে গুলি চালাতে লাগলো। তারপর অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। গোবর্ধন বাবু ও পুলিশ দৌড়ে সেদিকে গেল, কিন্তু কিছুতেই কিছু করতে পারল না। একটু পরে ওরা হাঁপাতে হাঁপাতে এসে বলল, পালিয়ে গেল, ধরতে পারলাম না। কিন্তু আমার কাছে যা ইনফরমেশন ছিল তাতে এত লোক এখানে থাকার কথা নয়। ব্যাপারটা কি হলো সেটাই বুঝে উঠতে পারছি না। এমন হতে পারে যে আমরা খবর পেয়ে গিয়েছিলাম তাই। কিন্তু আমাদের খবরটা অন্য কেউ পাবে কি করে? দাসবাবুর মুখে চিন্তার ভাঁজ পড়ল। দেখলাম গোবর্ধন বাবুর হাতের এক পাশ থেকে রক্ত বেরিয়ে আসছে। চমকে উঠে বললাম, আরে আপনার হাতে কি হলো? ও কিছু না, হাতের কাছ থেকে গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। আমরা গুলি চালালাম, অপরাধীদের লাগলো, অথচ তাদের গুলি আমাদের লাগবে না, এতটা খারাপ লক্ষ্য ওদের নয়। একজন কনস্টেবল সামান্য হাসল। তার পায়েও গুলি লেগেছে, তাই আমাদের আর সেখানে থাকা হলো না। সেখান থেকে বেরিয়ে এলাম। জিপে উঠে ফিরতে ফিরতে শুধু বললাম, গোবর্ধন বাবু, লোকগুলো তো পালিয়ে গেল, এর ফল কি ভালো হবে? গোবর্ধন বাবু কিছু বললেন না, চুপ করে বসে রইলেন। আমি আবার বললাম, আপনি কি নিশ্চিত যে গোটা দলটাকে আপনি ধরতে পারবেন? তাছাড়া আপনিই তো বলেছেন যে এই দলের মধ্যে এমন অনেক বড় বড় নাম রয়েছে যারা এই মুম্বাই শহরে অনেক বড় মানুষ। সেটা আমিও জানি অজয়বাবু, কিন্তু বুঝতেই পারছেন অপরাধী যতই বড় হোক না কেন, একটা না একটা সূত্র ঠিক থাকে যেটা দিয়ে তাকে ধরা যায়। আর অপরাধের সমস্ত প্রমাণ যদি একবার বের করে আনা যায় তাহলে আইনের হাত কিন্তু নেহাত ছোট নয়। গোবর্ধন বাবুর কথা শুনে আমার হাসি পেল। আমরা কলকাতায় থাকতেই আইনের সম্পর্কে বেশ খানিকটা ধারণা আমার হয়ে গেছে। আইনকে মানুষ যতটা শক্তিশালী বলে মনে করে, আমার ততটা মনে হয় না। বিশেষ করে আমি একজন রিপোর্টার, তাই আইন, অপরাধ এই সমস্ত কিছু নিয়ে আমারও অভিজ্ঞতা আছে। তাই বললাম, গোবর্ধন বাবু, আপনি বোধহয় আইনকে একটু বেশি ভেবে ফেলছেন। যেটা আপনি বলছেন সেটা আজকাল হয় না। টাকা দিলে আইন কেনা যায়, এই সহজ সত্যিটা তো আমি কলকাতায় বসেই বুঝতে পেরেছি। আর এটা তো মুম্বাই শহর, এখানে তো দিনে দুপুরে টাকা ওড়ে। গোবর্ধন বাবু সামান্য হাসলেন। টেবিলের ওপরে রাখা চায়ের কাপটা তুলে একটা লম্বা চুমুক দিয়ে বললেন, সমস্যাটা কোথায় জানেন তো অজয়বাবু? সমস্যাটা হলো আইনের জায়গায় ঠিকই আছে, কিন্তু আইনের পোশাক পরে যারা রয়েছে তারা ঠিক নেই। তাদের মধ্যে অপরাধটা ঢুকে গেছে। না হলে এখনও মানুষ আইনের উপর এভাবে ভরসা রাখতে পারতো বলে আপনার মনে হয়? আর তাছাড়া যদি আইন না থাকতো তাহলে ব্যাপারটা আরও খারাপ হতো, তাই না? তখন লোকেরা দিনে দুপুরে অপরাধ করতো, তাদের আটকানোর কেউ থাকতো না। তাই বেশি কিছু হওয়ার থেকে অল্প কিছু হওয়াটা কি ভালো নয়? গোবর্ধন বাবু পুলিশের একজন লোক, গোয়েন্দা, এইটুকু বুঝেছিলাম। কিন্তু এখন তিনি যেভাবে কথাগুলো বললেন তাতে তাকে দার্শনিক বলেই মনে হলো। তবে অদ্ভুত তার পোশাক, তার গায়ের উপর চাপানো সাদা রঙের সেই জামা, মাথার চুল বেশ লম্বাটে, চোখে একটা চশমা থাকলে পুরো একদম বাঙালি বলেই মনে হতো। তাছাড়া তার বাংলা ভাষাটাও বেশ সুন্দর। চা শেষ হয়ে গিয়েছিল। আমি বললাম, বললে বিশ্বাস করবেন না, কাল সারা রাত ধরে ভেবেছিলাম আজই আপনার বাড়ি ছেড়ে দেব। এখানে থেকে থেকে শুধু বিপদ বাড়িয়ে কোনো লাভ নেই। কিন্তু ভুলটা নিজেই করলেন। আপনার অফিসে যদি আপনি এই ব্যাপারটা না জানিয়ে থাকতেন তাহলে হয়তো এমনটা হতো না। সত্যি ভুল করেছিলাম। অফিসে এক সহকর্মীকে কথায় কথায় জানিয়েছিলাম যে এই শহরে এমন একটা ব্যাপার চলছে, আর সেই কথাটা কখন যে আমাদের চিফ এডিটরের কানে উঠে গেছে, তিনি আমায় আজ সকালেই ফোন করে বললেন, অজয়,
তুমি যে খবরটা তোমার কলিগকে দিয়েছো সেটা কি সত্যি? আমি কিন্তু সবই জানি। তুমি ওই ধারাবি বস্তির ব্যাপারে কিছু একটা রিসার্চ করে চলেছ। না, আসলে তেমন কোনো ব্যাপার নয়। আমি আসলে ব্যক্তিগতভাবেই ব্যাপারটা। দেখো অজয়, আমি জানি তুমি এখানে নতুন এসেছো, তোমার একটু সময় প্রয়োজন সবকিছু নিয়ে একটু গুছিয়ে ওঠার জন্য। তাছাড়া তোমার যে প্রজেক্টটা ছিল তাতে অনেকেই আছে তোমার কাছে। যদি আমি বলি তুমি ওই ধারাবি বস্তির ব্যাপারটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করো, তাহলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না তোমার। প্রজেক্টটা আমি সামলে নেব। কিন্তু এই ব্যাপারে আমি কি রিপোর্ট তৈরি করব স্যার? দেখো, ওই ধারাবি বস্তি একটা অপরাধের আড্ডা। ওখানে অনেক লোকেরা থাকে, বলতে গেলে মুম্বাইয়ের সবচেয়ে নিম্ন স্তরের লোকেরা ওখানে থাকে। তবে তাদেরকে কাজে লাগিয়ে অনেকে কিন্তু অনেক কিছু করায়। বলতে পারো অপরাধের স্বর্গরাজ্য একটা। বেশ কিছুদিন আগে ওখানে একটা বিস্ফোরণ হয়। তারপর থেকে পুলিশ এবং সবারই একটা অনুমান ওখানে কিছু একটা হচ্ছে। সেটা থেকে মুম্বাই শহরে বড় সড়ো কিছু একটা হতে পারে। এটা পুলিশের ভেতরের খবর। আমি অন্য কাউকে দিইনি, তোমায় দিলাম, কারণ তুমি ব্যাপারটা দেখছো। কিন্তু আমি একা কিছু। দেখো, তুমি এখানে নতুন, আর আমাদের কাছে এটাই কিন্তু বেশ ভালো সুযোগ। ফিল্ডে কাজ করার জন্য আমাদের আলাদা লোক রয়েছে, কিন্তু তোমার কাজের ধরন আর রিপোর্ট আমি দেখেছি। এই কাজটা তুমি পারবে। যদি কাজটা ভালোভাবে করতে পারো তাহলে তোমার প্রমোশন এবং মুম্বাইতে একটা ভালো ফ্ল্যাট, এই সমস্ত দিকটা কিন্তু আমি দেখব। তুমি তো জানোই তোমার ওপরে সমস্ত কিছুই আমার হাতে রয়েছে। তাই যদি এদিকটা তুমি দেখো তাহলে তোমার দিকটাও আমি দেখব। কথাগুলো ভেবে জানিও। আর এই কাজের জন্য তোমায় অফিসে আসতে হবে না, তুমি নিজের মতোই কাজ করতে পারো। শুধু আমায় আপডেট দিও মাঝে মাঝে, তাহলেই হবে। মোবাইলটা নামিয়ে অনেকক্ষণ ধরে চুপ করে বিছানার উপর বসে ভাবছিলাম। তখনও ঘুম থেকে উঠতে পারিনি, তার আগেই ফোনটা এসেছিল। একবার মনে হলো কি দরকার এসব। চুপচাপ কলকাতা ফিরে যাই, ফিরে গিয়ে আবার রিপোর্টারের কাজ শুরু করা যেতেই পারে। এই কোম্পানি না হোক, অন্য টিভি চ্যানেল রয়েছে, আরও অনেক জায়গা রয়েছে। এর আগেও তো আমার কাছে কাজের অফার কম আসেনি। কিন্তু তারপর মনে হলো এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যেতেই পারে। গোবর্ধন বাবু তো একই ব্যাপারে কাজ করছেন। তিনি কাজ করছেন পুলিশের হয়ে, আর আমি না হয় কাজ করব টিভি চ্যানেলের রিপোর্টার হয়ে। যদি কাজটা ঠিক মতো হয় তাহলে আমার এখানে প্রমোশন পাক্কা। নিজের ফ্ল্যাট, তাও আবার মুম্বাই শহরে। তারপরে আর একটু উঠতে পারলে তো আমাকে আর পেছনে ফিরেই তাকাতে হবে না। তেমন হলে পরে মাকেও মুম্বাই নিয়ে আসতে পারবো। কলকাতাতে আমাদের ওই বাড়িটা ছাড়া আর আছেটা কি? এই সমস্ত কথা ভেবেই সকালে গোবর্ধন বাবুর দরজা ধাক্কা দিতে গিয়ে দেখি তিনি ঘরের উপর বসে রয়েছেন। আমাকে দেখতে পেয়ে সামান্য হেসে বললেন, আপনার সাহস আছে অজয়বাবু। অন্য কেউ হলে আজ সকালে উঠে তাকে এখানে দেখতে পেতাম বলে মনে হয় না। আপনি এখনো আছেন? আছি বেশ কয়েকটা কারণে। গোবর্ধন বাবুকে সমস্ত কথা খুলে বলতেই তিনি বললেন, আপনাকে আগেই বলেছিলাম অজয়বাবু, এই সমস্ত কথা কাউকে বলবেন না। পুলিশের ব্যাপারটা আর আমি যে ব্যাপারে কাজ করছি তা কাউকে বলেননি তো? না না, সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। গোবর্ধন বাবুর মুখে একটা চিন্তা ফুটে উঠল। তিনি যেন নিজের মনেই বললেন, কাল হঠাৎ করে আমার উপর হামলা হওয়ার কারণ কি? আর আপনাকে ওই চিরকুটটা দিয়ে যে আমায় সাবধান করতে বলেছিল সেটাই বা কে? কিছুই বুঝে উঠতে পারছি না। অনেকক্ষণ পর্যন্ত ঘরে বসে কথাবার্তা হলো। তারপর একসময় একটা টেলিফোন আসতে গোবর্ধন বাবু উঠে গেলেন। এখনকার দিনেও তিনি মোবাইল ব্যবহার করেন না, টেলিফোনই ভরসা। টেলিফোনে বেশ কিছুক্ষণ কথা বলে আবার ফিরে এসে আমার সামনের চেয়ারে বসে বললেন, একটা খারাপ খবর আছে। পুলিশ যাকে জিজ্ঞাসা করার জন্য আটকে রেখেছিল সে জেল থেকে পালিয়েছে। আমি অবাক হয়ে বললাম, সর্বনাশ! পুলিশের পাহারা থেকে এভাবে কেউ পালিয়ে যায় কি করে? ব্যাপারটা দাসবাবু ভালো করে দেখার চেষ্টা করছে। এখনো সেভাবে কিছুই জানা যায়নি, তবে লোকটা যে একজন রক্ষীকে আহত করে পালিয়েছে সেটুকু জানা যাচ্ছে। আপনি কথাটা মিথ্যে বলেননি অজয়বাবু। আইন থাকলে আইনের ফাঁক আছে। অনেক বড় একটা সুযোগ আমাদের মিস হয়ে গেল।
আচ্ছা, এই যে আপনার উপর আক্রমণ হলো, সেটা কি শুধু এই কারণেই যে গোটা ব্যাপারটা আপনি দেখছেন তাই, নাকি অন্য কিছু? গোবর্ধন বাবু আমার দিকে তাকালেন, তারপর আস্তে আস্তে বললেন, আপনাকে এই ব্যাপারে অনেক কথা বলা যায় অজয়বাবু, কিন্তু আপনাকে এইসব ব্যাপারে জড়িয়ে ফেলতে চাই না। তাছাড়া আপনি রিপোর্টার, আপনাকে অফিসের কাজে ওখানে যেতে হবে। যদিও আপনার কাজটাও একই, কিন্তু আপনাকে গোটা ব্যাপারটায় জড়াতে চাইছি না। গোবর্ধন বাবু, এ কথা এখন বললে কি করে হবে? আমি যে ইতিমধ্যেই গোটা ব্যাপারটায় জড়িয়ে গেছি, তাই আমাকে একটু খুলেই বলুন। আমাদের বাড়ির উপর একটা হামলা হতে পারে। আশা করছি দিনের বেলায় হবে না, রাতের বেলাতেই হবে। এই কারণেই আমি একটু ভেতরের দিকে বাড়িটা নিয়েছিলাম। তা তো বুঝতেই পারছো। এই বাড়ির ঠিকানাটাও বুঝি ওরা জোগাড় করে ফেলেছে। এর আগে মুম্বাইতে আমায় পরপর 3টে বাড়ি বদলাতে হয়েছে। এই কথায় আমি কিন্তু একটু অবাক হলাম। রাতের অন্ধকারে হামলা যদি হয়, সে কি? তাহলে আপনি পুলিশের পাহারার ব্যবস্থা করুন। পুলিশের পাহারা রাখলে তো আর সমস্যা হবে না তাতে। পুলিশের মধ্যেই যে ওদের লোক থাকবে না তার বিশ্বাস কোথায় বলুন তো? তাই পুলিশের উপর আমি ঠিক ভরসা করতে পারবো না। গোপন সূত্রের খবর এই 2-1 দিনের মধ্যেই হামলাটা হবে। দেখুন অজয়বাবু, পুলিশের মধ্যে যেমন ওদের লোক রয়েছে, ওদের মধ্যেও কিন্তু পুলিশের লোক রয়েছে। তাই খবরগুলো যেমন ওরা পায় তেমন আমরাও পাই। তবে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করা হয়নি, আপনি রিভলভার চালাতে পারেন? এবার কিন্তু গোবর্ধন বাবুর কথা শুনে একটু ভয়ই পেলাম। আমার কাজ ছবি তোলা, একটু আধটু রিপোর্ট লেখা, সাক্ষাৎকার নেওয়া, তবে সেটাও প্রয়োজনে। কিন্তু এখন রিভলভারও চালাতে হবে নাকি? রিভলভার চালিয়েছেন কখনো? আসলে আমাদের এই কাজে ফিল্ডে পাঠানো হতো মাঝে মাঝে, তাই 2-1বার নিজের প্রয়োজনেই ব্যাপারটা শিখে রেখেছি। তবে রিভলভার কখনোই হাতে পাইনি কিংবা নেওয়ার প্রয়োজন বোধ করিনি। তাছাড়া একটু আধটু ক্যারেটে জানা এখন। বেশ, তাহলে আর চিন্তা কিসের? একটু সাবধানে থাকবেন। প্রয়োজন ছাড়া অন্ধকারের পর বাইরে বেরোবেন না। দিনের আলোয় যা দেখা যায় অন্ধকারে কিন্তু তা দেখা যায় না। আর অকারণে কাউকে কোনো কিছু জানাবেন না। আমাদের এডিটরের সঙ্গে আমার সমস্ত কথাই হয়ে গিয়েছিল। আমি 2 দিন ব্রেক নিয়েছিলাম, ওটা ব্যাপারটা কিভাবে কাজ করব সেই সমস্ত সাজানোর জন্য। এডিটরের তাতে আপত্তি ছিল না, তবে 3 দিন পর পর সমস্ত ঘটনার এবং সমস্ত কাজকর্মের আপডেট তাকে দিতে হবে, এমনটাই তার সঙ্গে কথা হয়েছিল। প্রথম 1 মাসে কতটা ইমপ্রুভ হচ্ছে সেটা জানার পরে পরবর্তী কি করতে হবে তিনি আমায় সেটা জানিয়ে দেবেন। তার মানে হাতে অন্তত 2 দিন ফাঁকা। কিন্তু এর মধ্যেই যদি সত্যি সত্যি গোবর্ধন বাবুর কথা ঠিক হয়। দুপুরে খাবার সময় রামলাল আমায় ডাকতে এলো। আমার আর গোবর্ধন বাবুর খাবার একসাথেই নিচের খাবার ঘরে করা হয়েছে। এখানে কিন্তু গোবর্ধন বাবুর স্ত্রীকে আমি দেখতেই পেলাম না। সমস্ত খাবারের ব্যবস্থা এবং পরিবেশনটা রামলাল নিজেই করল। আমি আর গোবর্ধন বাবু পাশাপাশি বসে খাচ্ছি সমস্ত প্রায় বাঙালি খাবার। মাছের ঝোল, সরু চালের ভাত, মসুর ডাল ভাজা, এমনকি চাটনি পর্যন্ত রয়েছে। খাওয়া দাওয়া বেশ ভালো হলো। খাওয়ার সময় কিন্তু গোবর্ধন একটাও কথা বললেন না। খাওয়া দাওয়া শেষ করে গোবর্ধনের বসার ঘরে আমাদের আবার বসতে হলো। একটু পরেই দাসবাবুর আসার কথা আছে। বসে থাকতে থাকতে কি মনে হতে প্রশ্ন করলাম, আচ্ছা, এর আগেও তো আপনাদের বাড়ি চেঞ্জ করতে হয়েছিল, সেখানেও কি হামলা হয়েছিল? মানে যদি হয়ে থাকে সেটা কেমন? প্রথম বাড়িতে হামলা হয়েছিল একটু অন্যরকমভাবে। সন্ধ্যার সময় বাড়ির সামনে দিয়ে একটা লোককে একবার ঘোরাফেরা করতে দেখলাম। সেটাও দোতলা বাড়ি ছিল। ব্যালকানির কাছেই বসেছিলাম। ওটা বাড়ির কাছে এসে দরজার কাছে দাঁড়িয়ে রামলালের কাছে কি যেন জানতে চাইল। আমি ভাবলাম কোনো ঠিকানা জিজ্ঞাসা করছে হয়তো, তেমন গুরুত্ব দিলাম না। তারপরেই রামলালের সঙ্গে কথা বলতে বলতে লোকটাকে আর দেখতে পেলাম না। রামলালকেও দেখতে পেলাম না। কি মনে হতে রামলালকে একটু পরে ডাকলাম, দেখলাম কোনো সাড়া নেই। নিজের ঘরে আমার স্ত্রী ঝিমলি ছিল। তার ঘরের দরজা ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পেলাম। আসলে দোতলার ব্যালকানিতে আমি অন্ধকার করেই রেখেছিলাম, তাই লোকটা হয়তো আমায় দেখতে পায়নি। নিজের ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে শুনে হিন্দি বোধহয় দরজাটা বন্ধ করে জানতে চেয়েছিল কে। আর ঠিক সেই সুযোগ দেখতে পেলাম নিচের বড় দরজার কাছ থেকে কয়েকজন লোক বাড়ির ভিতরে ঢুকে এলো। তারপর নিশ্চয়ই লোকগুলো অস্ত্র নিয়ে এসেছিল। তাদের কাছে রিভলভার ছিল। তাদের উদ্দেশ্য ছিল আমায়
গুলি করা। তার আগে অবশ্য রামলালকে মাথায় আঘাত করে ওরা অজ্ঞান করেছিল। নিচেও ঝিমলি দরজা বন্ধ করে দিয়েছে। ওরা ভেবেছিল আমি নিচের ঘরে যাচ্ছি, কিন্তু ভুল করেছিল। যেমনি দরজা খোলেনি, আমিও অন্ধকারের সুযোগটা নিয়ে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। ওদের মধ্যে একজন উঠে এসেছিল শিবের কাছে। আমায় অন্ধকারে দেখতে পাইনি। আর একটু উপরে উঠে আসতে কিছু একটা বলতে যাবেন গোবর্ধন, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। তিনি চেয়ার ছেড়ে উঠে বললেন, নিশ্চয়ই দাসবাবু, দাঁড়ান। অদ্ভুত ব্যাপার, এবার তো কিছুই বোঝা যাচ্ছে না। লোকটাকে ঠিক জায়গাতেই রাখা হয়েছিল, সেখান থেকে ওর পক্ষে এভাবে পালিয়ে যাওয়া তো সম্ভব নয়। আর যে রক্ষীকে আহত করে পালিয়েছে তার অবস্থা এখন কেমন? মাথায় আঘাত লেগেছে, তবে আঘাত কিন্তু বেশ গুরুতর। বাঁচবে কিনা তাও বোঝা যাচ্ছে না, অনেক রক্তক্ষরণ হয়েছে। কিন্তু এইটা কি করে হলো? একজন লোককে আহত করে পালিয়ে গেল। তাছাড়া যেখানে ছিল সেখানে তো একজন কারো থাকা প্রয়োজন ছিল। তবে রাত্রের দিকে পুলিশের পাহাড় একটু ঢিলে হয়ে যায়, সে কথা সকলেই জানেন। সবাই নিশ্চিন্তে রক্ষীর ভরসায় ঘুম দেয়। কয়েকজন রক্ষী রাউন্ডে থাকে, কিভাবে যেন জেলের দরজার চাবিটা জোগাড় করতে পেরেছিল সে, অন্তত সেটাই অনুমান করছি আমরা। রক্ষী কিছুই বলতে পারছে না, তার জ্ঞান ফেরেনি। একটা চিৎকার শুনতে পায় পাহারা দেওয়া রক্ষী, আর দেখতে পায় কে যেন একজন সামনের দিকে লাফিয়ে পড়ল। তারপরেই খোঁজ খবর পড়ে যায়। আলো জেলে কিছু দেখা যায় না, পরে দেখা যায় তার ঘরের দরজাটা খোলা। তার মানে কি কেউ তাকে সাহায্য করেছে? কেউ সাহায্য না করলে কাজটা করা সম্ভব নয়। একটা কথা ভেবে দেখুন, তাকে এতদিন ধরে জেরা করলাম, সে কোনো কথা বলল না, কিছু জোরালো তথ্য জানালো না। আচ্ছা, এর মধ্যে কি নতুন কিছু হয়েছিল? হ্যাঁ, আমারও কিন্তু মনে হচ্ছিল লোকটা আস্তে আস্তে ভেঙে পড়ছে। আরো দুদিন থাকলে নিশ্চয়ই কারোর কথা বলতো। গোবর্ধন বাবু টেবিলের ওপর একটা চাপড় মেরে বললেন, বুঝতে পেরেছি। এবার বোধহয় আমি ব্যাপারটা বুঝতে পেরেছি কিছুটা, কিন্তু লোকটা রয়েছে কোথায় সেটা যদি ধরতে পারতাম। এতে তৈরি থাকবেন, আশা করি সে খবরটাও খুব তাড়াতাড়ি আসবে। কি আশা করছেন আপনি গোবর্ধন বাবু? লোকটা পুলিশের কাছে কিছু আসল কথা বলে দেবে ভেবেছিল, সেই সময় কিন্তু সে জেল থেকে পালায়। অর্থাৎ কেউ বুঝতে পেরে গিয়েছিল সে জেলে থাকলে বিপদ হতে পারে, তাই তাকে সরিয়ে দেওয়াটা সবচেয়ে সহজ রাস্তা হবে বলেই মনে হয়েছে তার কাছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু গোপন সূত্রে খবর হলো আজ রাতে কিন্তু আপনার বাড়িতে একটা আক্রমণ হতে পারে। তাতে আমার কি? আমার তো কিছুই করার নেই, আমি তৈরি আছি। আপনি তৈরি আছেন? আপনাকে বারবার বললাম পুলিশের পাহারা নিয়ে নিন, কিন্তু আপনি পুলিশের পাহারা নেবেন না। তাহলে তৈরি হলেন কি করে? গোবর্ধন বাবু মুখে কিছু বললেন না, সামান্য হাসলেন। আমি বললাম, দাসবাবু, আমিও সেই কথাই বলছিলাম। পুলিশের পাহারার ব্যবস্থা করলে তো অপরাধীরা আর আসবে না, তাতে বিপদও কম হবে। অজয়বাবু, আপনি গোবর্ধন বাবুকে চেনেন না। পুলিশের পাহারা নিলে অপরাধী দলের কেউ আসবে না, আর যদি অপরাধী দলের কেউ না আসে তাহলে এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। অপরাধীরা এলেই তো তাদের ধরার সুযোগটা থাকবে। পুলিশ থাকলে কি আর অপরাধী আসবে? অপরাধী তো আগে থেকেই সাবধান হয়ে যাবে। এই কথায় আমি বেশ অবাক হয়ে গেলাম। এতটাই অবাক হলাম যে আমার মুখ থেকে কোনো কথা বের হলো না। অপরাধীদের ধরার একটা সুযোগের জন্য এত বড় বিপদ মাথায় নিচ্ছেন গোবর্ধন বাবু। তাকিয়ে দেখলাম আগের মতোই মুখের সামনে দুটো হাত রেখে গভীরভাবে কিছু ভেবে চলেছেন তিনি। তার মুখ দেখে মনেই হবে না যে এত বড় বিপদ তার মাথার উপরে নাচছে। মুম্বাই শহর নেহাত ছোট নয়, এখানকার অপরাধীদের একটা আলাদা জগৎ রয়েছে, সে কথা অনেক আগে থেকেই জানি। তাছাড়া দিনে দুপুরে যারা গুলি চালিয়ে পালাতে পারে তাদের ক্ষমতা যে অনেক বেশি সেটা বোঝাই যায়। জেল থেকে নিজেদের দলের লোককে পালাতে সাহায্য করা, ভিড়ের মাঝে আমার পকেটে চিরকুট গুঁজে দেওয়া, এগুলো তো আর নেহাত ছোটখাটো কারো কাজ নয়। এর পিছনে নিশ্চয়ই বড় কেউ আছে। তাছাড়া দাসবাবু তো একটু আগেই বললেন। অজয়বাবু, আমাদেরও হাত বাঁধা, বুঝলেন? প্রমাণ খুঁজে বার করার পরেও আমাদের চুপ করে বসে থাকতে হয়। সমস্ত কিছু এই পলিটিক্যাল পার্টিদের উপর নির্ভর করছে। যে ক্ষমতায় আছে তাদের দলের সবাই সব একটা করে দল পুষে রেখেছে, আর তাদের দলের সমস্ত কাজ করছে। তাদের দলের কাউকে ধরা যাবে না, ধরলেই সঙ্গে সঙ্গে টেলিফোন চলে আসবে সেটা দেওয়ার জন্য।
আর যদি মন্ত্রীদের টেলিফোন চলে আসে তাহলে তো ওদের আটকে রাখার ক্ষমতা আমাদের কারণ নেই। কিন্তু যাকে আমরা ধরেছিলাম তাকে ছাড়ানোর জন্য কিন্তু কারো টেলিফোন আসেনি, এটাই সব থেকে চিন্তার বিষয়। আপনি ভুল করছেন গোবর্ধন বাবু, সবাই কাজ ভেবেচিন্তে করে। ওকে আমরা যেভাবে ধরেছি তাতে ও অপরাধের সঙ্গে যুক্ত, তাই তাকে ছাড়ার রেকমেন্ড করলে যে করবে তার উপর আমাদের নজর চলে যাবে, সে কথা সবাই ভালোভাবেই জানে। আর তাছাড়া আপনি যে শহরে রয়েছেন সে কথাটা আশা করি এতক্ষণে সবাই জেনে গেছে। আপনার কি মনে হয় বলুন তো এই সব কিছুর পেছনে আসল মাথা কে? রেড্ডির? দাসবাবু কিছু বললেন না। তার মোবাইলটা বেজে উঠতে তিনি ফোনটা ধরে ব্যালকনির কাছে চলে গেলেন। বেশ কিছুক্ষণ তিনি সেখানে দাঁড়িয়ে কথা বলছেন। আমরা চুপ করে বসে আছি, ভাবছি কি করব। ঠিক তখনই একটা ধপ করে শব্দ হলো। সঙ্গে সঙ্গে বাইরের দিকে ব্যালকনির কাছে দাসবাবুর গলা শোনা গেল। গোবর্ধন বাবু, গোবর্ধন বাবু। আমরা দুজন ছুটে বাইরে গেলাম। রামলাল নিচে ছিল, সে ছুটে উপরে এলো। দাসবাবু মোবাইলটা ফেলে দিয়ে ব্যালকনির এক পাশে মেঝের উপর বসে পড়েছেন। সঙ্গে সঙ্গে কোমর থেকে রিভলভারটা খুলে বার করেছেন। আমরা দুজন এগিয়ে গেলাম সামনের দিকে। মনে হলো বাড়ির সামনের দিকের রাস্তায় পাশাপাশি 3টে বাইক দাঁড়িয়ে রয়েছে। ওরা 6 জন, তাদের হাতে রিভলভার। আমরা এগিয়ে যেতে আবার গুলি চলল। গোবর্ধন বাবু আমার কাঁধের কাছটা চেপে ধরে মাথা নামিয়ে দিলেন। আমায় লক্ষ্য করেই গুলিটা চালিয়েছে, কিন্তু ব্যাপারটা এবার বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ওদের কিছু একটা করতেই হবে। আবার গুলি চলল। ওপরে দেওয়ালের কাছে গুলির শব্দ হচ্ছে। নিচতলা থেকে রামলাল চিৎকার করে বলল, দাদাবাবু, দাদাবাবু কি হচ্ছে? রামলাল, রামলাল তাড়াতাড়ি ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও। নিচে ঘরের দরজা বন্ধ করার শব্দ শোনা গেল। আরো কয়েকটা গুলির শব্দ, তারপর 3টে গাড়ির শব্দ। গাড়িগুলো কি নিঃশব্দেই এসেছিল, নাকি আমরাই শব্দ শুনিনি? একটু পরেই আর কিছুই নেই মনে করে আস্তে আস্তে মাথা তুললাম। দেখলাম সত্যিই কেউ নেই। এদিকটায় বাড়ি ঘর খুব একটা নেই। আগেই বলেছি জায়গাটা ফাঁকা, তাই আশেপাশের লোকজনও তেমন নেই। তবে রাস্তা দিয়ে 2-1 চলাচল করছিল। তাদের কেউ কেউ রাস্তার কাছে এসে দাঁড়ালো। দাসবাবু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেলেন। জিপের কাছে যেতেই দেখলেন ড্রাইভার মাথা হেলিয়ে স্টিয়ারিংয়ের উপর পড়ে রয়েছে। তাকে দেখে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম আমরা, কিন্তু তারপরেই দেখা গেল ব্যাপারটা তেমন কিছু নয়। তার নাকে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছে, তাই ও অজ্ঞান হয়ে রয়েছে। এটা সবাই শুরু দাসবাবু, আসল কাজটা এখনো বাকি আছে। সেটাতেই তার মানে। কিন্তু আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে গোবর্ধন বাবু? আমার মনে হয় একটা ব্যাপার এখনো উনি লক্ষ্য করেননি। জিপের মধ্যে ড্রাইভার পড়েছিল, ড্রাইভারের সিটের পাশে কিন্তু এই কাগজটা পড়েছিল। এটা দেখলেই হয়তো কিছু আনলক করতে পারবেন। কাগজটা তুলে দেখলেন গোবর্ধন বাবু, আর আমি দেখলাম তাতে লেখা রয়েছে, গোয়েন্দা, আজ রাতে সাবধান। লেখাটা দেখে আমার কেমন যেন চেনা চেনা মনে হলো। আমি কিছু বলার আগেই গোবর্ধন বাবু সামান্য হেসে বললেন, চেনা চেনা লাগছে তাই না অজয়বাবু? এমনই একটা কাগজ আর এমনই একটা হাতের লেখা আপনি সেদিন পেয়েছিলেন, যাতে আমি সাবধান করার কথা লেখা ছিল। আশা করি হাতের লেখাটা এমনই ছিল। হ্যাঁ হ্যাঁ, যতদূর মনে হচ্ছে আপনি ঠিক কথাই বলছেন। তার মানে আজ রাতে। দাসবাবু কিন্তু বকবক করতে শুরু করেছিলেন। বললেন, পুলিশের উপর হামলা, তাও আবার দিনে দুপুরে। এত সহজে আমি ছেড়ে দেবো না সবাইকে, সব কটাকে আমি ধরবো। বাবু, গাড়িগুলোর নাম্বার প্লেট দেখেছেন দাসবাবু? যদি দেখেও থাকেন তাও তো কোনো লাভ নেই, ওরা এক্ষুনি নাম্বার প্লেট বদলে ফেলবে। আপনি বুঝতে পারছেন ওদের চক্রটা কত বড়। আপনি যে ড্রাইভারকে নিয়ে রাতের বেলা জিপে চলে বাইরে বেরোচ্ছেন, সে যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে না তার সম্ভাবনা কোথায়? এইসব আপনি কি কথা বলছেন বলুন তো? তাছাড়া আমার সঙ্গে পুলিশ থাকে, ড্রাইভার থাকে, দারোয়ান থাকে, তারা সবাই আমার ভীষণ বিশ্বস্ত। তাহলে খুব ভালো, কিন্তু আসল সমস্যাটা কোথায় বলুন তো? সবাই বিশ্বস্ত যতক্ষণ না সমস্যাটা তার পরিবার পর্যন্ত আসছে। মনে করুন আপনার এই ড্রাইভার যে এখন জ্ঞান হারিয়েছে, তার বাড়িতে ছোট্ট মেয়ে আছে কিংবা তার স্ত্রী আছে। তাকে কেউ কিডন্যাপ করলো আর তারপর টেলিফোন করে বলল
গাড়িতে যাওয়ার সময় গাড়ির ব্রেক ফেল করিয়ে বা গাড়িটা বড় রাস্তায় কোনো ট্রাকের সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়তে। ব্যাস, তখন বিশ্বস্ত লোকই ঘাতক হয়ে যায়। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম গোবর্ধনবাবুর কথাগুলো শুনে দাসবাবু বেশ অবাক হচ্ছেন। তাই বললাম, গোবর্ধনবাবু শুধু শুধু ওনাকে ভয় দেখাচ্ছেন কেন? দাসবাবু, আপনি ভয় পাবেন না, আপনি থানায় যান, গিয়ে ব্যাপারটা দেখুন। আশা করি ওদের তো কারো মুখ দেখা যায়নি, কিন্তু গাড়ির নম্বর দেখতে পেয়েছেন কি? এখান থেকে গাড়ির নাম্বার দেখা সম্ভব নয়, তবে ড্রাইভারের হুঁশ ফিরলে সাথে কথা বলে কিছু জানা গেলেও যেতে পারে। আপনি এক কাজ করুন, এখনই আরও কয়েকজন পুলিশকে থানা থেকে ডাকুন। আর ওই চিরকুটটা আজ রাতে গোবর্ধনবাবু কেমন যেন গম্ভীর গলায় বললেন, আজ রাতে গোয়েন্দা সত্যি সত্যি সাবধান হয়ে থাকবে দাসবাবু। রাতের বেলা কিন্তু বেশ চিন্তায় পড়ে গেলাম। এর মধ্যে একবার এডিটরের সঙ্গে কথা হয়েছিল। তিনি জানালেন ওই ধারাবি বস্তির ব্যাপারে কয়েকটা তথ্য তিনি আমায় পাঠিয়ে দেবেন। আমি চাইলে 2-1 দিনের মধ্যে অফিসে গিয়ে সেটা নিয়ে আসতে পারি। তাতে নাকি আমার কাজের সুবিধা হবে। বিশেষ করে ওখানে যে বোমা বিস্ফোরণ ঘটেছিল তার ব্যাপারে রিপোর্ট এবং তার সাথে জড়িত আরও কয়েকটা তথ্যও নিতে হবে। তার জন্যই একদিন অফিস যাওয়ার কথা ঠিক করেছিলাম, কিন্তু অন্ধকার নামতে চারপাশটা কেমন যেন হয়ে গেল। গোবর্ধনবাবু বাড়ির লোকেদের কি বলেছিলেন তা আমি জানি না, তবে বাড়িতেও শব্দ খুব একটা হচ্ছিল না। একটু পরেই ঘরের দরজায় ধাক্কা পড়তে দরজা খুলে দেখি রামলাল দাঁড়িয়ে আছে। বলল, দাদাবাবু বললেন তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিতে। আজ রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। রামলাল চলে যেতেই আমিও ঘর থেকে বাইরে বেরোলাম। ব্যালকনির কাছ থেকে যাওয়ার সময় দেখতে পেলাম বাড়ির বাইরের রাস্তাটা ফাঁকা, খাঁ খাঁ করছে। দিনের বেলাতেই যদি 3টে গাড়ি করে 6 জন এসে গুলি চালানোর সাহস পায়, তাহলে রাত্রে কি হবে? খাওয়া দাওয়া সেরে নিলাম। এর মধ্যে কিন্তু গোবর্ধনবাবুর স্ত্রীকে আমি একবারও দেখতে পাইনি। রান্নাঘরে যে তিনি ছিলেন তা বোঝা যাচ্ছিল। মাঝে মাঝে গলা তুলে রামলালকে ডেকে কিছু একটা পাঠিয়ে দিচ্ছিলেন। গোবর্ধনবাবুর স্ত্রী যে কেন সামনে আসেন না সে কথাটা আমার 2-1 বার মনে হয়েছিল, তবে এ বাড়িতে কয়েকদিন থাকতে থাকতে তা নিয়ে আর বেশি ভাবিনি। খাওয়া দাওয়া যখন শেষ পর্যায়ে, তখন গোবর্ধনবাবু বললেন, রিভলভার আপনাকে একটা দিয়ে দেব, তবে খুব প্রয়োজন না হলে সেটা ব্যবহার করবেন না। আর একটা কথা, রাতের বেলা ঘরের দরজাটা খোলা রাখবেন, ছিটকিনি দেবেন না, কিন্তু ঘরের ভেতরটা রাখবেন অন্ধকার। আমাদের চেনা গলা না শুনে ঘর থেকে বাইরে বেরোবেন না। যদি ঘরের ভেতর কেউ ঢুকতে আসে তাহলে প্রথমেই পায়ে গুলি চালাবেন। গোবর্ধনবাবু, আমি বলছিলাম কি, পুলিশের পাহারাটা যদি এখনো ব্যবস্থা করা যেত। দেখতেই তো পেলেন সকালবেলা দিনের আলোতেই ওরা। আমি বুঝতে পারছি অজয়বাবু, আপনি যা বলছেন তা ভালোর জন্যই বলছেন, কিন্তু সমস্যাটা হলো আমি অন্তত একজনকে হাতে নাতে ধরতে চাইছি। যদি এভাবে পুলিশের পাহারার ব্যবস্থা করি তাহলে তারা কেউ বাড়ির কাছে আসবে না। আরও একটা কারণ আছে, সেটা আপনাকে পরে বলবো। আজ রাতটা আগে। রিভলভার কি সত্যি প্রয়োজন হবে? সেটা ঠিক বলতে পারছি না। রাতের বেলা নিজের ঘরেই বসেছিলাম। গোবর্ধনবাবুর কথা মতো ঘরের আলো নিভিয়ে দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু সেটা করতে হয়নি। রামলাল এসে জানিয়ে গেল ঘরের আলো বন্ধ থাকবে। রিভলভারটা গোবর্ধনবাবু দিয়েছিলেন আমায়। অনেক দিন আগে রিভলভার হাতে ধরেছিলাম, তারপরে আজ। কিন্তু নিজেকে যেন কেমন অদ্ভুত মনে হচ্ছিল। আমাদের বাড়ির উপরে হামলা হতে চলেছে। যারা হামলা করবে তারা সংখ্যায় কতজন থাকবে তা জানি না। শুধু তাই নয়, তাদের আক্রমণের হাত থেকে আমরা বাঁচতে পারবো কিনা সে কথাও জানা নেই। কিন্তু গোবর্ধনবাবু হার মানার মানুষ নন। ওই ধুতি পাঞ্জাবি পরা শান্ত চোখ আর উর্বর মস্তিষ্কের মানুষটা যে কতটা ভয়ানক তা ভালোভাবেই বুঝতে পারছিলাম। এমন একটা পরিস্থিতিতেও তিনি ঠান্ডা মাথায় কাজ করে চলেছেন এবং অপেক্ষা করছেন অপরাধীদের আসার জন্য। তার জায়গায় আমি থাকলে সত্যি কি আমি এটা করতে পারতাম? তাছাড়া পুলিশের সাহায্য তার কাছে রয়েছে, তবুও তিনি পুলিশের সাহায্য নিচ্ছেন না, শুধুমাত্র অপরাধীকে হাতে নাতে ধরবেন বলে। দেখতে দেখতে বেশ খানিকটা সময় কেটে গেল। মায়ের ফোন এসেছিল একবার। ইচ্ছে করেই খুব বেশি কথা বলিনি, ঘুম পেয়েছে বলে ফোনটা রেখে দিয়েছিলাম।
ঘরের মধ্যে বসেই ভেবে চলেছিলাম সমস্ত কথাবার্তা, কিন্তু কিছুই মাথায় আসছিল না। অদ্ভুতভাবে এর মধ্যে বারবার মনে পড়ছিল গোবর্ধন বাবুর স্ত্রীর ওই রহস্যময় ব্যবহারের কথা। তিনি সহজে বাইরে আসেন না কেন? এমন কি কারণ রয়েছে তার সবার সামনে না আসার জন্য? তিনি তো নিশ্চয়ই গোবর্ধন বাবু এবং বাড়ির কাজের লোক অর্থাৎ রামলালের সামনে আসেন। রামলাল তাকে নিশ্চয়ই দেখেছে, কিন্তু আমি তাকে দেখতে পাইনি। এমনটা নয় যে তাকে দেখার আমার বেশ উৎসাহ, তবে একটা কৌতূহল হচ্ছে। এসব ভাবতে ভাবতেই বেশ খানিকটা রাত হয়ে এসেছিল। বাইরের দিক থেকে একটা চাপা শীষের শব্দ ভেসে এলো এক সময়। সঙ্গে সঙ্গে আমি চমকে উঠে বিছানার একপাশে সোজা হয়ে বসলাম। গোবর্ধনবাবু সমস্তটাই বলে রেখেছিলেন। বিছানার উপর যেন আমি না থাকি, ঘরের একপাশে অন্ধকারে একটা চেয়ার রেখে সেই চেয়ারের পেছনে যেন থাকি, যাতে অপরাধীরা সোজা ঘরে ঢুকে বিছানার দিকে তাক করে গুলি চালালেও আমার কোনো ক্ষতি না হয়। কিন্তু আমি ভাবছিলাম রামলাল আর গোবর্ধনবাবুর স্ত্রীর কথা। তারা তো নিচের তলায় রয়েছে, আমি রয়েছি ওপর তলায়। যদি একটু পরেই মনে হলো বাইরে ব্যালকনির কাছে পায়ের শব্দ শুনতে পেলাম। বুকের ভেতরটা কেমন দুরু দুরু করে উঠল। দরজাটা সামান্য ভেজানো ছিল, অল্প হাওয়ায় দরজাটা সামান্য খুলে এলো। সেটা দিয়ে বাইরের চাঁদের আলো ঘরের ভেতরে এসে ঢুকছে। গোটা বাড়িটাই অন্ধকার। ভালো করে সামনের দিকে তাকাতেই মনে হলো দরজার সামনে গিয়ে কে যেন এক পাশ থেকে অন্য পাশে চলে গেল, তারপর আরেকজন, তারপর আর একজন। আমি কেমন যেন আড়ষ্ট হয়ে পাথরের মূর্তির মতো চেয়ারটার ওপর এক পাশে বসে রইলাম। তাহলে কি সত্যি সত্যি ওরা এসেছে? কিন্তু নিচের ঘরের দরজা না খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠল কি করে? নিচ থেকে তো কোনো শব্দ পেলাম না, বা তাছাড়া গোবর্ধনবাবু, রামলাল, গোবর্ধনবাবুর স্ত্রী সবাই রয়েছে। এর আগে আমরা গোয়েন্দার উপন্যাস যে পড়িনি সে কথা নয়, অনেক উপন্যাস পড়েছি, তাতেও এমন অবস্থার কথা শুনেছি। তবে এমন অবস্থার মধ্যে পড়লে যে কেমন লাগে তা আজ এই প্রথম বুঝতে পারলাম। বারবার মনে হচ্ছিল এক্ষুনি দরজাটা খুলে একটা বন্দুক হাতে কেউ গোটা ঘর ঝাঁঝরা করে দিয়ে যাবে। এই চেয়ারের পাশে লুকিয়ে থেকে কি আমি বাঁচতে পারবো? রিভলভার চালিয়ে আমি কি অপরাধীদের আহত করতে পারবো? তা খুব একটা জোর দিয়ে নিজের মনেও বলতে পারছিলাম না। যতটা সম্ভব নিঃশ্বাসের শব্দটাকে কমিয়ে রেখে অপেক্ষা করতে লাগলাম। আর ঠিক তখনই শুনতে পেলাম দ্বিতীয়বার শীষের শব্দ। এবার মনে হলো বাইরের দিকে নিচ থেকে যেন কিছু শব্দ ভেসে আসছে। তার সঙ্গে সঙ্গে কে যেন একবার অদ্ভুত গলায় শীষ দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে মনে হলো আমার বাড়ির পেছনের দিকে কেউ রয়েছে। ঘরের জানলাটা আমার পেছনের দিকে ছিল, জানালাটা সামান্য ফাঁক করলাম। এদিকে আমার নজর কিন্তু দরজার দিকেই রয়েছে, আমার এক হাতে শক্ত করে ধরে রাখা রিভলভার। জানলা দিয়ে নিচের দিকে তাকাতেই চাঁদের আলোয় মনে হলো বাড়ির পেছনের দিকের পাঁচিল পেরিয়ে কতগুলো মূর্তি যেন বাড়ির ভেতরে নামলো। চমকে উঠলাম। ব্যালকনির কাছে তাহলে কারা রয়েছে? বাড়ির পেছন থেকে কারা নামছে কোনো কিছুই বোঝা গেল না। তাহলে সামনে পেছনে দুদিক থেকেই কি? আমার ঘরের দরজাটার সামনে কে যেন আস্তে করে ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে হাতে তুলে নিলাম রিভলভার। আক্রমণের একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছি, কিছু একটা হলেই গুলি চালাবো। এমন সময় শুনতে পেলাম গোবর্ধনবাবুর গলা। অজয়বাবু, আমি গুলি চালাতে হবে না। কিন্তু একটু আগেই ব্যালকনির দিকে তাকিয়ে দেখি গোবর্ধনবাবুর পাশে কারা যেন এসে দাঁড়িয়েছে। তাদের মুখে কালো রঙের কাপড় বাঁধা। গোবর্ধনবাবু আর কিছু না বলে হাত তুলে আমায় ডাকলেন। তারপরে সামনে তিনজন, আমি আর গোবর্ধনবাবু ব্যালকনিতে হামাগুড়ি দিয়ে শরীরটাকে লুকিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। তিনজনের মধ্যে একজন মাঝের দরজাটার কাছে দাঁড়ালো। বুঝতে পারলাম এই ঘরের ভেতরে বোধহয় কেউ রয়েছে। আমরা আস্তে আস্তে সিঁড়ির দিকে গেলাম। সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে যাব এমন সময় বাইরের দরজার কাছে কাদের যেন পায়ের শব্দ শুনলাম। পেছনে সেই দুজন ছায়ার মধ্যে একজন বলে উঠল, আমার মনে হচ্ছে ওরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কি করব? দরজা খুললেই তো সঙ্গে সঙ্গে আমরা গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিতে পারি, কিন্তু তাতে কি?
আমার মনে হয় না সেটা করা ঠিক হবে। তোমরা দুজন দরজার দুপাশে দাঁড়াও, আমরা ওই অন্ধকারটায় লুকোচ্ছি, তারপর দেখি ওরা কি করে। ঘরের দরজাটায় আবার টোকা পড়ল, তারপরে আবার ধাক্কার শব্দ ভেসে এলো। এবার ধাক্কা যেন আস্তে আস্তে বাড়তে লাগলো। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি, দরজাটা যেন এক্ষুনি ভেঙে পড়বে। আর ঠিক সেই মুহূর্তেই দরজাটা ধরাম শব্দে ভেঙে পড়ল। কিন্তু এ কি, দরজার বাইরে কেউ নেই, চাঁদের আলোয় বাইরেটা খাঁ খাঁ করছে। মুহূর্তের জন্য যেন কাকে দেখলাম। সামনে মুখ বাড়িয়ে আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। আমার পাশে গোবর্ধন বাবু দাঁড়িয়ে আছেন, আর আমাদের দুপাশে ওই কালো কাপড়ে থাকা দুজন। একজন আস্তে আস্তে ঘরের ভেতরে পা রেখে এদিক ওদিক তাকিয়ে দেখল, তার পেছনে আরেকজন, তার পেছনে আরো একজন। তারা আস্তে আস্তে এগিয়ে গেল সামনের ঘরের দিকে, কিন্তু কেউ নড়ল না পর্যন্ত। তিনজন যখন সামনের ঘরের দরজাটার কাছে এগিয়ে গেছে, ঠিক সেই সময় পেছন থেকে একজন ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দরজাটার পাশ থেকে অন্যজনের উপর ঝাঁপিয়ে পড়ল আরেকজন। অন্যজন গুলি চালালো, কিন্তু কারো গায়ে লাগলো না। গোবর্ধন বাবু এগিয়ে গিয়ে গুলি চালালেন তার পায়ে। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। বাইরে থেকে একটা বন্দুক গর্জে উঠল, পর পর গুলি ছুটে আসতে লাগলো আমাদের দিকে। দুজনের পায়ে গুলি লেগেছিল, সে ছিটকে বেরিয়ে গেল বাইরে। আমরা ঘরের এক পাশে চলে গেলাম। ঠিক তখনই দেখতে পেলাম বাইরে আরো একজন দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন গলা তুলে বলে উঠল, গোয়েন্দা, লুকিয়ে থেকে কোনো লাভ নেই, বেরিয়ে আসতে হবে। গোটা বাড়ি আমরা চালিয়ে দেবো, না হলে গোটা বাড়ি জ্বালিয়ে দিয়ে তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারবে না। পুলিশ খুব তাড়াতাড়ি এসে পড়বে। পুলিশের ভয় আমি করি না গোয়েন্দা। তোমায় মারার জন্য কয়েকটা চুনোপুটি পুলিশকে যদি মারতে হয় তাতে আমার আপত্তি নেই। এদিকে একটা গন্ধ পাচ্ছি না? গোবর্ধন বাবুও বোধহয় গন্ধটা পেয়েছিলেন। দুজন লোকের মধ্যে একজন বলে উঠল, বাড়ির বাইরে বোধহয়। আচ্ছা, ওরা কি তেল ঢালছে? গোটা বাড়িটাকে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে মনে হয়। এখন কিছুই করার নেই, এখন বাইরে বেরোতে গেলেই ওরা গুলি চালাবে। কিন্তু উপরে ঝিমলি আর রামলাল। আমি কি ওপরে গিয়ে একবার দেখবো? এখন কেউ ভেতরে ঢুকবে বলে মনে হচ্ছে না। এখন উপরে যেতে গেলে সিঁড়িতে উঠতে হবে, আর তার মধ্যেই ওরা কিন্তু গুলি চালাবে। বাইরে থেকে আবার সেই কথা ভেসে এলো। কে যেন বলে উঠল, এত দেরি করছো কেন? গোটা বাড়িটা জ্বালিয়ে দাও। শুধু জ্বালানোর কি দরকার আছে? একটা বোম ফেললেই তো ওই গোয়েন্দা, গোয়েন্দার চালা আর বউ সবাই মরবে একসাথে। অজয়বাবু, মনে হচ্ছে একটা চেষ্টা করতেই হবে। এভাবে তো আর ইঁদুরের খাঁচায় পড়ে আমরা মারা পড়বো না। একটা কাজ করা যাক, তোমাদের কাছে। কথাটা বলে গোবর্ধন বাবু দুজনকে আস্তে আস্তে কি যেন বললেন। তার মধ্যে একজন অন্ধকারের মধ্যে ঠিক বুকে হেঁটে দরজার কাছে চলে গেল। তারপর কি যেন একটা বাইরের দিকে ছুঁড়ে মারলো। মনে হলো একটা শব্দ হলো। তারপরই দেখতে পেলাম সামনেটা ধোঁয়ায় ভরে গেছে। বাইরে থেকে কেউ বলে উঠল, আরে আগুন লাগিয়ে দিই, ওরা ধোয়া করে এখান থেকে পালানোর কথা ভাবছে। গোবর্ধন বাবুর ডাকে আমরা চারজন ছুটে গেলাম সিঁড়ি দিয়ে উপরের দিকে। ওপরে সিঁড়ির দরজার কাছে সেই একজন বসেছিল। তাড়াতাড়ি দরজা খুলতেই রামলাল বেরিয়ে এলো। তারপর ঝিমলি মুখটা অন্ধকারে ভালোভাবে দেখা গেল। আমরা তাড়াতাড়ি বাড়ির পেছনের দিকের একটা গুপ্ত সিঁড়ি দিয়ে নেমে এলাম। সত্যি বলতে এই সিঁড়িটার কথা আমিও জানতাম না। সিঁড়িটা বাড়ির ছাদের কাছে। ছাদের কাছে উঠে তাড়াতাড়ি বাড়ির পেছনের দিকে আসতেই বাড়ির পেছনের দিকের দেওয়ালের সাথে লাগানো সেই লম্বা সিঁড়ি চোখে পড়ল। সিঁড়িটা অদ্ভুতভাবে সহজে দেখা যাবে না, কিন্তু ঠিক জায়গা মতো চাপ দিয়ে টানতে পারলেই লোহার সিঁড়িটা ঠিক বেরিয়ে আসবে। অনেক কষ্ট করে সেটা বার করা হলো। প্রথমে নামলো ওদের মধ্যে একজন, তারপর গোবর্ধন বাবুর স্ত্রী, তারপর রামলাল, তারপর আরেকজন, তারপর আমি, এবং তারপর গোবর্ধন বাবু, আর সবার শেষে ওদের আর একজন। বাইরে থেকে ততক্ষণে আগুন লাগানোর চেষ্টা চলছে। বাড়ির পেছন দিক দিয়ে যারা এসছিল তাদের কথা আমার হঠাৎ মনে পড়তেই বললাম, গোবর্ধন বাবু, বাড়ির পেছনেও কয়েকজনকে আমি দেখেছিলাম। আমার কথা শেষ হওয়ার আগেই গুলি চলল, আর সেই গুলিটা বোধহয় একজনের লাগলো।
কারোর একজনের মুখ থেকে আর্তনাদ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই কেউ একজন নিচে ধপ করে পড়ল। আমাদের অবস্থা তখন খাঁচায় আটকে পড়ার মতোই, পেছনে বিপদ, সামনেও বিপদ। কিন্তু সেই বিপদের সমাধান হলো অন্যভাবে। একজন সিঁড়ি থেকে লাফিয়ে পড়ল নিচে, তারপর হাতের বন্দুকটা তুলে অন্ধকারের মধ্যেই গুলি চালালো। ওদিক থেকেও ছুটে এলো গুলি, কিন্তু ততক্ষণে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। খানিকটা ঝাঁপিয়ে নামতে হলো আমাদের, কিন্তু এতটা ওপর থেকে ঝাঁপিয়ে নামার পরেও যে কিছু হয়নি সেটাই আশ্চর্যের। অন্ধকারের মধ্যে মিশে কোনো রকমে আমরা পেছনের পাঁচিলের কাছে চলে এলাম, আর তারপরেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। বাড়িটার সামনের দিক থেকে একটা বিকট আওয়াজের সঙ্গে সঙ্গে ভেঙে পড়তে লাগলো বাড়িটা। আমাদের চোখের সামনেই গোটা বাড়িটায় আগুন লেগে গেল। ঘরে আমার সমস্ত জিনিসপত্র রয়েছে, তাছাড়া শুধু মানুষরাই বেরিয়ে আসতে পেরেছে। সবকিছুই তো ভেতরে রয়ে গেছে। গোবর্ধন বাবু দাঁতে দাঁত চেপে বললেন, বদলা আমি নেবই, তোমরা চারপাশটা দেখো। এবার বুঝতে পারলাম গুলি পেছন থেকে নয়, সামনের দিক থেকে ভেসে আসছে। পাঁচিলের অন্য পাশে পাঁচিলের সামনের দিক থেকে যারা এসেছিল তাদের মধ্যে একজনকে গুলি করে মারা হলো। তবে তারপরেই বাড়ির এই অবস্থা, আর বাড়িতে আগুন লেগে যাওয়ায় ও বাড়ির ভেতরে সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ায় সমস্তটা মিলিয়ে একটা ভয়ঙ্কর শব্দে চারপাশটা ভরে উঠল। আমি গোবর্ধন বাবুর স্ত্রীর গলা শুনতে পেলাম, আমাদের এখান থেকে ওখানে বেরোতে হবে, না হলে আগুন একটু ছড়াতে শুরু করবে। কিন্তু পাঁচিল টপকে যাওয়াটা তো সহজ নয়। রাস্তা একটা আছে। অন্ধকারের মধ্যেই ওদের মধ্যে একজন আলো জ্বালালো। একজনের পায়ে গুলি লেগেছিল। টর্চের আলোতে পেছনের দিকে পাঁচিলের কাছে কয়েকটা হালকা ইট দেখা গেল। সেই ইটগুলো সরিয়ে এক এক করে আমরা বেরোতে লাগলাম। সবার প্রথমে বেরিয়ে গেল যার পায়ে গুলি লেগেছিল সে, তারপর গোবর্ধন বাবুর স্ত্রী। এক এক করে আমরা সকলেই বেরিয়ে এলাম। পেছনের বাড়িটা যেন হুড়মুড় করে ভেঙে পড়ল। দূর থেকে সেই দৃশ্য দেখতে দেখতে গোবর্ধন বাবু বললেন, আমরা যে পিছনে চলে এসেছি সেটা বোধহয় ওরা এখনো ভাবতেই পারেনি, তাই না? অনেকটা হেঁটে সেই রাতে আমরা বাড়ির পেছনের দিকের একটা জঙ্গলে আশ্রয় নিলাম। সেখান থেকে ওদের মধ্যে একজন বোধহয় থানায় ফোন করলো। বেশ কিছুক্ষণ পর দাসবাবুকে জিপ নিয়ে আসতে দেখা গেল, তার সঙ্গে একটা গাড়ি। তাতে করে আমরা চললাম। একজনের পায়ে সত্যি বেশ লেগেছিল। দেখলাম তাদের চেহারা পুলিশেরই মতো। ওদের মাথায় কালো রঙের কাপড় বাঁধা, তাদের শরীরে সাদা জামা। গাড়িতে উঠে কিন্তু দেখতে পেলাম গোবর্ধন বাবুর স্ত্রী ঝিমলি জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল সব সময়। থানায় পৌঁছে সমস্ত কথা দাসবাবুকে বলতে দাসবাবু বললেন, সর্বনাশ, এমন একটা ব্যাপার হবে সেটা তো আমি আগে ভাবতে পারিনি। আপনারা যদি ঘুমের মধ্যে থাকতেন তাহলে তাহলে ব্যাপারটা যে কি হতো, তাহলে গোটা বাড়িতে ওরা আগুন লাগিয়ে দিতে পারতো, বা গোটা বাড়িটাই উড়িয়ে দিত। এবার বুঝতে পারছেন ওদের কত ক্ষমতা। গোটা ব্যাপারটা নিয়েই হয়তো তল্লাশি হবে, কিন্তু কিছুই বেরোবে না। তবে ওখানে 3টে মৃতদেহ পাওয়া যাবে। 3টে নয়, 4টে। এই কথায় আমরা সকলেই অবাক হয়ে গেলাম। একজন পিছনের দিক থেকে কোনোভাবে জলের পাইপ ধরে উপরে উঠে এসেছিল, আর যে বাইরে পাহারায় ছিল সে তাকেই মারতে গিয়েছিল। তখনই একজন দরজার কাছে চলে আসে। আমি দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখছিলাম, তাই বাধ্য হয়ে ছুরি দিয়ে তাকে। হ্যাঁ ম্যাডাম ঠিকই বলেছে। আসলে 2-3 জন একসাথে উঠে এসেছিল। তখন ম্যাডাম যদি বেরিয়ে না আসতো তাহলে তাদের মধ্যে একজন হয়তো ঘরে ঢুকে পড়তো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম দাদাবাবু। আমি আমার চাদর মুড়ি দিয়ে ঘরের একপাশে চুপ করে বসেছিলাম। কি থেকে যে কি হয়ে গেল। এই প্রথম আমি গোবর্ধন বাবুর স্ত্রীকে এত কথা বলতে দেখলাম। গোবর্ধন বাবু বললেন, না, কাজটা তোমার ঠিক হয়নি। যদি কিছু একটা হয়ে যেত। আমি যদি চুপ করে বসে থাকতাম তাহলে বিপদটা কমতো না। যদি ওরা আন্দারে ঢুকে আসতো তো রামলাল আর আমি দুজনেরই বিপদ ছিল। তাই আমার বেরোতেই হয়েছিল। মৃতদেহগুলো উস ঘর মেই পাওয়া যাবে।
গোবর্ধন বাবুর মুখেও চিন্তা দেখা গেল। দাসবাবু বললেন, তাহলে এবার কি করা যায়? কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। বিশেষ করে দেখতে হবে ওরা কি ভাবছে। ওরা যদি ভেবে থাকে আমরা ওই গাড়ি চাপা পড়েই মারা গেছি, তাহলে ব্যাপারটা আলাদা হবে। আর ওরা যদি ভাবে যে আমরা বেঁচে গেছি, তাহলেও ব্যাপারটা আলাদা হবে। তবে কাল যখন পুলিশ তল্লাশি করবে, তখন পুলিশের রিপোর্টে যেন এটাই লেখা থাকে, ও বাড়িতে অপরাধীদের মৃতদের সঙ্গে সঙ্গে আমাদের 4 জনের মৃতদেহটাও পাওয়া গেছে। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন। আর এই গোটা ব্যাপারটা যেন আমাদের থেকে আর বাইরে কোথাও না যায়। যে ঘরে বসে আমরা কথা বলছিলাম সে ঘরের দরজায় পর্দা দেওয়া। দরজার বাইরে একটা খসখস শব্দ শুনে চুপ করল সবাই। ওদের মধ্যে একজনকে ইশারা করতে সে আস্তে আস্তে এগিয়ে দরজার কাছে দাঁড়ালো। তারপর গোবর্ধন বাবু ইশারা করে কি একটা বোঝানোর চেষ্টা করলেন। গোবর্ধন বাবু আবার বলতে শুরু করলেন, আমার মনে হচ্ছে এই সমস্ত ব্যাপারে আর আমাদের নাক না গলানোই ভালো, বুঝলেন? এসব আমাদের কাজ নয়। ওদের সঙ্গে কি আর আমরা পারবো? তবে একটা কথা আমার বলা লাগবে। কথাটা বলেই গোবর্ধন বাবু ইশারায় হাত দেখালো দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই লোকটার দিকে। লোকটাও দরজার পাল্লাটা সঙ্গে সঙ্গে এক হাতে ধরল। আমরা রুদ্ধশ্বাসে তাকিয়ে দেখছি সেদিকে। এক ঝটকায় দরজাটা খুলে দিতে কে যেন পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। লোকটা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে খপ করে চেপে ধরল তার গলা। তারপর বলল, স্যার ধরেছি। আমরা সবাই বেরিয়ে এলাম। শুধু রামলাল আর গোবর্ধন বাবুর স্ত্রী আর একজন সেখানে রইল। দাসবাবু বেরিয়ে আসতেই তিনি বললেন, এ কি সামন্ত, তুমি? স্যার, আমি এসেছিলাম আপনার সঙ্গে কথা বলতে। ভেতরে কথাবার্তার শব্দ শুনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এসব কি? তুমি কি কারণে এসেছিলে? সত্যি আমাদের কথা শুনতে আসোনি তো? কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে মনে হয় গোবর্ধন বাবু। সামন্ত এমন নয়। সামন্ত আমার চেনা বিশ্বস্ত লোক, ওকে ছেড়ে দিন। বাইরের অনেকেই তাকিয়েছিল ওদের দিকে, তাই গোবর্ধন বাবু তাকে ছেড়ে দিতে বলে আবার সবাই ঘরে ঢুকল। দাসবাবু বললেন, গোবর্ধন বাবু, আপনার জন্য একটা বাড়ির ব্যবস্থা এবার আমাকে আবার করতে হবে, এটা বুঝতে পারছি। আপনি একটু বসুন। কথাটা বলে দাসবাবু টেলিফোন তুলে কার সঙ্গে যেন কথা বললেন। তারপর বললেন, হ্যাঁ, একটা বাড়ি আছে। আমি আগেই বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা হতে পারে, তাই আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। একটু অপেক্ষা করুন, আমরা ভোরের দিকে গাড়ি নিয়ে সেখানে চলে যাব। এখন আর যাওয়ার প্রয়োজন নেই। তা চা খাবেন আপনারা? গোবর্ধন বাবু মাথা নাড়ালেন। যার পায়ে গুলি লেগেছিল সে কিন্তু থানার একপাশে নিজের হাতেই ছুরি গরম করে গুলিটা বার করে নিল। তারপর পায়ে কাপড় বেঁধে নিল। সমস্ত কিছুই আমি দেখছিলাম, কিন্তু মাথায় কিছুই ভালোভাবে ঢুকছিল না। দাসবাবু কোথায় যেন বেরিয়ে গেলেন। গোবর্ধন বাবু বলতেই একজন ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। আমি গোবর্ধন বাবুকে বললাম, গোবর্ধন বাবু, এখানেই তো সবকিছু শেষ হলো বলে মনে হলো না? না, এই শেষ নয়, সবে শুরু অজয়বাবু। এতক্ষণ আপনারা শুনছিলেন সুকান্ত দাশের কলমে গোয়েন্দা গোবর্ধন সিরিজের দ্বিতীয় পর্ব গোয়েন্দা সংকটে। আজ গল্প পাঠে ছিল শঙ্খ, গল্পের সূত্রধর আমি পার্থ প্রতিম দাস। অন্যান্য চরিত্রে রয়েছে গোবর্ধন ব্রতদেব, দাসবাবু পার্থ প্রতিম দাস, ছেলে সুপ্রভাত, লোক রূপম, ছেলে 2 কুটু, লোক অ্যাসেঞ্জার, এডিটর মিমো গাঙ্গুলি, নীলেশ তুষার, গুন্ডা রাজপ্রতাপ বসু, সামন্ত সুপ্রভাত, ঝিমলি খুশি বসু, রামলাল রাজপ্রতাপ বসু, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান, শব্দ সংযোজনে মেঘা দাস, আবহ নির্মাণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থ প্রতিম দাস। এমনই আরও গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর পাশে থাকা বেল বাটনটি অন করে অল করে দিন,
যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।